শ্রী লেদার্স। শুভ উদ্বোধন 8ই আগস্ট শুক্রবার, ইন্দিরাপুলি, বয়েজ স্কুল রোড, রঘুনাথগঞ্জ। এবং আমরা এই চিঠিটাকে কেন্দ্র করে আপনাদের কিছু বিষয় বলবো। চিঠিটা আপনারা দেখলেন তো, বিষয় হচ্ছে এই যে একটি চরম নিন্দনীয় বিষয়, বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে, গত কয়েকদিন ধরে চলছে। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি, ভারতীয়, বাঙালি, তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন, বঙ্গভবন দিল্লির, তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের 8ম শিডিউল আর্টিকেল 343 ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা। আমাদের সংবিধানে 22টা ভাষা স্বীকৃত, সবকটি ভাষার সমান অধিকার, সমান সম্মান। এত বড় সাহস, লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। আমাদের পরিষ্কার বক্তব্য, যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে। বলতে হবে এটা অন্যায় হয়েছে, এই চিঠি প্রত্যাহার করতে হবে। যারা ভারতীয়, বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমরা সবাই বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে, বাংলায় 20 জন ঢুকলে ত্রিপুরায় 200 জন ঢুকছে। পাহারা দেওয়ার দায়িত্ব কার? এই অমিত শাহ পুলিশের, বিএসএফ। পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে, এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। সংবিধান বিরোধী, বাংলার অপমান, বাঙালির অপমান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন, প্রতিবাদ চলছে। মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন। গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে। এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা ব্রাত্য বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে, প্রশাসনিক ভুল নয়, পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, শিকড় ধরে টান ধরা হচ্ছে। ব্রাত্য বসু আপনাদের সবিস্তার বলবেন।
অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, চিঠি প্রত্যাহার করতে হবে, পুলিশ এবং সরকারকে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধু, আমার সহকর্মী, বন্ধু, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের মুখপাত্র কুণাল ঘোষ সবিস্তারে আপনাদের কাছে বলেছেন এই ইস্যুটা নিয়ে। এরা ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা, বাংলা ভাষা, এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। 25 কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষা বলেন। আমাদের এই বাংলা থেকে এই ভাষায় এখনো দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। ওরা যেটা করছেন বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, আমি একটা কথা কুণাল যেটা রাজনৈতিকভাবে বলেছেন আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করে আমি একটা অন্য প্রসঙ্গ বলি। সেটা হচ্ছে যে যখন দেশভাগ হয়, যে দেশভাগের স্মৃতি, এনআরসি, অনুপ্রবেশকারী, শরণার্থী এই রাজনীতির পরিসরে রোজ এখন উঠে আসে, সেই সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করা হয় উর্দু। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি উদ্গাতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি নিজে উর্দু জানতেন না। তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন, আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাতি, তিনি গুজরাতি ভাষায় কথা বলতেন, আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি। পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না, এবং তাদের নেতারা বেশিরভাগ এখনও দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে, এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন, মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন। তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি। হিন্দি ভাষায় তারা কথা বলেন। তাহলে আমি কি বলবো দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি? আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোনো টেরিটরির হতে পারে না। ভাষা মানুষের প্রকাশের জায়গা। আপনি আপনার ভাষা, যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে, যেটা আপনারা আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা, তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান, একজন ওড়িয়া লোক, একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান, সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। আপনি বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে যে আন্দোলন হয়েছে কোনো ধারণা আছে আপনাদের? সারা ভারতবর্ষ এই ভাষা, সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত। আজকে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে যেই ভাষার সপক্ষে, শুধু মাতৃভাষা বলে নয়, এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম 7টা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনারা এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন, আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে যান গিয়ে পাকিস্তানে থাকুন, কারণ ওরাও তো হিন্দি বলে। তাহলে আপনি কি করে বলতে পারেন? আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না, আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না। আপনারা শ্রী রামানুর কথা ভুলে যাবেন না, তামিল ভাষার অস্তিত্বের জন্যে যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন, যে অস্মিতার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল। এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান, আপনাকে বলতে দেবে না। আমরা সহনশীল। আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন। মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে, সমস্ত ধর্মকে, সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন। সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামতাপুরী ভাষার জন্যে
যেটা করেছেন সেটা অকল্পনীয়। সেখানে এটা একটা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে, আক্রমণ করে। একটা এক ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তাহলে আপনারা বলুন যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী, এনআরসি, অনুপ্রবেশকারী এই শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট, যেটা নিয়ে এক্ষুনি আমরা এই আজকে সাংবাদিক বৈঠকে দ্বিতীয় প্রসঙ্গে আসব। সেইটা যাওয়ার আগে আমরা বলি বিজেপি এই রাজনীতি বন্ধ করুক। বাংলা ভাষাকে, বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না। অন্য রাষ্ট্রের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, তা ভালো না মন্দ আপনারা নিজেরা বুঝে নিন, তার মধ্যে আমরা ঢুকবো না। বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক, হ্যানাতান, এর মধ্যে আমরা ঢুকবোই না। আমরা আমাদের ভাষার মর্যাদার কথা বলবো, আমাদের ভাষার উচ্চতার কথা বলবো, আমাদের ভাষার গরিমার কথা বলবো। আপনি আমার ওপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে, লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না। আমি সমস্ত বাঙালি জাতিকে বলছি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, আপনারা হিন্দিকে মর্যাদা দিন, সমস্ত ভাষাকে মর্যাদা দিন, কিন্তু আপনার মাতৃভাষা যেটা বলার কারণে আপনাকে যদি অন্য দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া হয়, আমি অন্য দেশকে সম্মান জানিয়েই বলি, এই দাগিয়ে দেওয়া আমরা মেনে নেব না। আপনারা কি মানবেন? বিজেপি এই রাজনীতি আমাদের উপহার দিতে চাইছে। এরপর হয়তো বলবে, আপনি বাংলা মাতৃভাষা যখন বলেন, আপনার বাচ্চা স্কুলে যদি বাংলায় কবিতা বলবে যে আপনি বাংলাদেশি, অন্য রাষ্ট্রের লোক। বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক, সহজ পাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আপনারা কি এইদিকে আমাদের টেনে নিয়ে যেতে চান? আমি সমস্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীর কাছে জোর হাতে অনুরোধ করে এই কথা জানতে চাইছি। আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না। হিন্দি খুব বড় ভাষা, বিরাট ভাষা। প্রেমচাঁদ থেকে শুরু করে কিষানচন্দ্রের মতো লেখকরা এই ভাষা সাহিত্য রচনা করেছে। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের নজরুল বা অতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন? তারা বাংলা ভাষায় লেখেন, তার মানে তারা বাংলাদেশি। ফাইনালি এইটা বলতে চান তো? এইটা আমার প্রথম প্রসঙ্গ। এবং দ্বিতীয় প্রসঙ্গ এই এনআরসির, এইটা টেনে এনে আজকে আপনারা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখিয়েছেন। তাও আপনাদের কাছে আমি বলছি যে যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করা এই এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রজবাসী থেকে গোটা পশ্চিমবঙ্গে বেছে বেছে বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসির কাগজ ধরাচ্ছেন, মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসির কাগজ ধরাচ্ছেন হিন্দুদের, বাঙালি হিন্দুদের। যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন, সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন। তার স্ত্রী আরতি সাহা তার একটি ভিডিওতে, তার সাক্ষাৎকারে তার কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন। নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে, কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে, কার্গিলে গিয়ে ফ্রন্টে যুদ্ধ করেছেন। এরকম একজন পুনার বসবাসকারী বাঙালি, তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হাবিলদার তিনি ছিলেন, তাকে বলা হয়েছে। এই যে বাংলা বললে আপনারা খেপে যাচ্ছেন কেন? আমরা তো এই কথা বলছি না যে আমরা বাংলা ভাষা একসময় বলতাম এবং বাঙালি বা বাংলা একসময় গোটা ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতি ছিল। হতে পারে স্বাধীনতার আগে ছিল, কলোনির কারণে ছিল, কলকাতায় রাজধানী থাকার কারণে ছিল। আপনারা কলকাতায় রাজধানী করতে চাননি, স্বাধীনতার পরে চাননি, ফাইন, কোনো অসুবিধা নেই, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু আপনি আমাকে
আগ্রাসন চালাতে পারেন না, আপনি আমাকে অপমান করতে পারেন না। আমি বলছি হিন্দি যেমন একটা চমৎকার ভাষা, তামিল যেমন একটা চমৎকার ভাষা, ওড়িয়া যেমন চমৎকার ভাষা, বা মালায়ালাম বা অসমিয়া, আমার ভাষাকে আমার মাতৃভাষাকে এইভাবে আপনারা অপমান করতে পারেন না। এইটা অনুগ্রহ করে মনে রাখবেন। আপনার গুজরাটি ভাষাকে আমরা অসম্মান করি না, তাহলে আমার বাংলাকে আপনারা এইভাবে আক্রমণ করবেন না। তাহলে আপনারা মনে রাখবেন যে পাকিস্তানের, আমাদের তথাকথিত শত্রু রাষ্ট্রের বেশিরভাগের মাতৃভাষা হচ্ছে হিন্দি। এইটা আপনারা মনে রাখবেন। তাহলে আপনাদের আমরা পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছি না, দিতে পারি না, কিন্তু আপনারা কি তাই চান? আমি কুণালের কাছে যাচ্ছি। দেখুন, আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি নাগরিক আর বাংলাদেশি ভাষা, এই শব্দবন্ধনীটা যায় না। বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি নাগরিক, এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন, সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফ এর। আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয়, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? ডবল ইঞ্জিন। কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা। দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল, একটা ট্রেন দিল্লি যাবে, একটা ট্রেন কলকাতা আসবে। যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে, কিন্তু ঢুকেছিল কোথা থেকে? ত্রিপুরা সীমান্ত দিয়ে। কারা পাহারা দিচ্ছে? বিএসএফ। বিএসএফ কাদের? অমিত শাহ। অমিত শাহ কোন দল? বিজেপি। বিজেপি কোন রাজ্য শাসন করে? ত্রিপুরা। কোন সরকার? ডবল ইঞ্জিন সরকার। তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন? পাশাপাশি যেভাবে আপনারা যখন এখান থেকে একটি ইউটিউবার মেয়ে, সে যখন পাকিস্তানে দেখা গেছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে খবর পাচার করে, তার একটা হিন্দু পরিচয় ছিল। তাহলে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু। তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই যেখানে ধরা পড়লো সে শরণার্থী অনুপ্রবেশকারী, দয়া করে এটা বলবেন কি বিজেপির নেতারা, স্থানীয় নেতারা? আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী, তাহলে কি শরণার্থী স্পাই নাকি সে অনুপ্রবেশকারী? সেটাও বলুন। তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্র আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী, তাও কি বলতে চাইছেন আসলে? সেটা পরিষ্কার করে দিন। তাহলে শুধু বেছে বেছে আসলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন, টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের একটা লেভেলিং করতে চাইছেন, তাদের দাগিয়ে দিতে চাইছেন, তাদের তাচ্ছিল্য করতে চাইছেন। এটা কি করে আপনারা করতে পারছেন আমি জানি না। আমি এখানে স্থানীয় বিজেপি নেতাকে বলবো, এখন যাই হোক না কেন, আপনারা শেষ অবধি বাংলা ভাষায় কথা বলেন। আপনারা আপনাদের রাজনৈতিক অভিভাবক হোক, গুরু হোক, তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন। বিজেপির রাজ্য সভাপতি একজন সংস্কৃতি মনস্ক মানুষ, তিনি ভাষার উন্নতি, ভাষার সংস্কার, এসব নিয়ে অনেক কথা তাকে আমি গণমাধ্যমে বলতে দেখেছি। এই ভাষায় বিভিন্ন কবির কবিতা তাকে পড়তে দেখেছি। তাহলে সেই ভাষাকে যখন আক্রমণ করা হচ্ছে, আপনি ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়ান, বলুন যে আমার মাতৃভাষাকে এইভাবে এই পশ্চিমা আগ্রাসন আমরা মানছি না। এইটা আমি আপাতত আমরা প্রাথমিকভাবে বলছি এইটুকু কথা। এবার এই দুটি বিষয়ে দুটি আলাদা প্রসঙ্গ, কিন্তু কোথাও সংযুক্ত। এই দুটি প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, না ওটা তার আগে একটা ভিডিও, ভিডিওটা দেখিয়ে দাও, তারপর আপনাদের প্রশ্ন থাকলে করবেন। এনআরসি করে উনি বাংলাদেশে, তার জন্য উনি আজকে শেষ হয়ে গেল। উনি চারিদিকে সব দেখে, খবর সব দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল। আপনারা এর জন্য আপনারা সবার কাছে, যাতে এরকম কারণ না হয়, আপনারা সেটা যাতে কেউ না এরকম হয়ে যায়। আজকে আমার সংসার এরকম হয়ে গেল, আপনারা আজকে আমার এসব
দেখুন, এই যে ভদ্রলোক খবর পাচ্ছিলেন এনআরসি, বাংলা, বাঙালি, সবচেয়ে বড় কথা যেটা ভয় পাচ্ছিলেন যে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে, এর ওপর দাঁড়িয়ে একটা দুশ্চিন্তা, অবসাদ, উদ্বেগ এবং তারপর এই পরিণতি। তার বাড়ির লোকই বলছেন যে এর থেকে অবসাদে হয়েছেন। এর দায় তো সম্পূর্ণভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, যে আপনারা এই আতঙ্কটা তৈরি করে দিচ্ছেন যে যারা ভারতীয়, কাকে বলছেন তার বাবার বার্থ সার্টিফিকেট চাই, মায়ের বার্থ সার্টিফিকেট চাই। এবার যাদের এইসব জোগাড় করা খুব কঠিন ব্যাপার, মানসিক অবসাদ, দুশ্চিন্তা, আর ওই বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই আতঙ্ক থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আমি আপনাদের মধ্যে দুজন আছেন আমার থেকে মাধ্যমিকের সার্টিফিকেটের কপি চেয়েছেন, হারিয়ে গেছে বলে। যদি আবার কিছু হয়, এই ঘরে আছেন আপনাদের মধ্যে। অর্থাৎ আপনাদেরও আপনাদের কাগজ জোগাড় করতে হচ্ছে। পেশাগতভাবে আপনারা এখানে আমাদের প্রশ্ন করতে পারেন, পেশাগতভাবে আপনারা আমাদের আক্রমণ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনারাও ভেতরে ভেতরে কোথাও গণমাধ্যমের আমার বন্ধুরা, আপনারাও কোনো কাগজ আপনাদের সংগ্রহ করতে হচ্ছে। এখন নিজেদের মধ্যে এই চাঁদমারিটা করবেন না, কে কোন দুজন খুঁজেছে চেয়েছে, অনুগ্রহ করে করবেন না। আপনাদের যদি এবং বিশেষ কোনো দিকে তাকাবেন। হ্যাঁ, আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই